হে এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সকলকে আরও একটা নতুন এপিসোডে। এই মুহূর্তে শুনছেন ভূত এক্সপ্রেস। আমি শুভ আছির সাথে। আশা করছি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা লিসেনার্স অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এপিসোডে দুটো ঘটনা রয়েছে আমার কাছে। দুটো ঘটনাই কিন্তু বেশ জমজমাট আর ভয়ের ঘটনা। দুটো ঘটনাই একদম সত্য, আর এই দুটো ঘটনাই কিন্তু বনগাঁ জায়গা থেকে আমাকে পাঠানো হয়েছে। বনগাঁ জায়গাটার সম্পর্কে অনেকেই হয়তো জানো। জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এবং সেখানকার মানুষজনও বেশ ভালো। আমি বেশ কয়েকবার গেছিও সেখানে। তো যাই হোক, এনিওয়েজ, আজকে প্রথম যে ঘটনাটি আছে সেই ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছেন বিজয় দাস। তিনি আমাদের একজন পুরনো লিসেনার্স। দ্বিতীয় যে ঘটনাটি আছে সেই ঘটনাটি লিখেছেন মনোহর পাল। তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে দাদা, আমি এই একটি নাম্বার তোমাকে লিখে পাঠালাম। তোমার যদি ঘটনাটি বিশ্বাস না হয় তাহলে তুমি আমাকে ফোন করে ঘটনাটার সত্যতা যাচাই করে নিতে পারো। আমি জানি তোমরা আমাকে সত্য ঘটনাই পাঠাও, তার জন্য আমি আর ফোন করে কাউকে ডিস্টার্ব করিনি আর যাচাইও করতে যাইনি। আমি জানি ঘটনাটা একদমই সত্য ঘটনা, কারণ সত্য ঘটনা ছাড়া আমাদের এই ভূত এক্সপ্রেসের প্ল্যাটফর্মে আজ অবধি কোনো ঘটনা শোনানো হয়নি। যা শোনানো হয়েছে সব সাধারণ মানুষের থেকে পাওয়া ঘটনাই আমি শুনিয়েছি। তো যাই হোক, তোমরাও চাইলে আমাকে ঘটনা পাঠাতে পারো। আমাকে ঘটনা পাঠানো কিন্তু খুবই সহজ। ঘটনাটি লিখে আমাকে মেল করতে হবে bhuthexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে। দেরি না করে চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি শোনাচ্ছি। ঘটনা লিখেছেন বিজয় দাস। তিনি লিখেছেন, নমস্কার দাদা, আমি বিজয়। আমার বাড়ি মধ্যম গ্রামে। আমার পরিবারে আমার বাবা মা আর আমার একটা ছোট বোন আছে। দাদা, আশা করছি তুমি ভালো আছো। আমার পাঠানো ঘটনাটা যদি তুমি পড়ে শোনাও তাহলে আমি খুব খুশি হব। ঘটনাটা 2024 সালের ডিসেম্বর মাসের একদম শেষ তারিখে ঘটে, মানে 31 তারিখ রাতে এই ঘটনাটি ঘটে। আমি স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা দিনে এরকম একটা ভয়ানক ঘটনা আমার পরিবারের সাথে ঘটবে। সেদিন আমার বোন প্রাণে বেঁচে গিয়েছিল তার রাশিটা ভারী হবার কারণে। শুনেছি রাশি যাদের ভারী হয় ভূত প্রেত নাকি তাদের কোনো ক্ষতি করতে পারে না। জানি না কথাটা কতটা সত্য, কিন্তু আমার বোনের সাথে এই ঘটনা ঘটার পর আমার তো তাই মনে হয়েছে দাদা। আরেকটা কথা বলি, ভূত প্রেত সবসময় যে দেখা দেবে বা ভূত দেখতে একটা লম্বা ছায়ার মতো হবে এমনটা কিন্তু নয়। নিজের চোখে না দেখেও কিন্তু প্রেতাত্মার অস্তিত্ব ভালোভাবেই অনুভব করা যায়। আসলে ঘটনাটা আমার বোনের সাথে ঘটে। যেহেতু আমি নিজের চোখে এই ঘটনাটা দেখেছি তাই পুরোটাই আমি তোমাকে লিখে পাঠালাম। ঘটনায় আসা যাক দাদা। আমার পিসির বাড়ি বনগাঁয়। পিসির বিয়ে হয়েছে বহু বছর আগে। আমার পিসির কোনো সন্তান নেই। তিনি আমাকে এবং আমার বোনকে নিজের সন্তানের মতো ভালোবাসে। ডিসেম্বরের 26 তারিখ সন্ধেবেলায় আমার পিসি ফোন করেছিল আমার মায়ের ফোনে। কথা বলতে বলতে ঠিক হলো 31 তারিখ রাতে নতুন বছর উপলক্ষে একটা পিকনিক করা হবে পিসির বাড়িতে। উদ্যোগটা আমি নিজেই প্রথমে তুলেছিলাম। তো যাই হোক, সবার অনুমতি নিয়ে ঠিক হলো পিকনিক করা হবে। 31 তারিখ সকালে আমি, বাবা, আমার মা আর আমার বোন রওনা দিলাম পিসির বাড়ির উদ্দেশ্যে। বলে রাখি, পিসির বাড়ি যেই জায়গাটাতে সেই জায়গাটাতে খুব একটা বেশি ঘর বাড়ি নেই। পিসির বাড়ির পাশেই রয়েছে একটা খোলা আর ফাঁকা জমি। সন্ধ্যের পর একটু হলেও একা বেরোতে ভয় পাবে যে কোনো মানুষ। পিসির বাড়ির পাশে যেই ফাঁকা জমিটা ছিল ওখানেই আমাদের পিকনিকের আয়োজন করা হয়েছিল। আমরা ট্রেন থেকে নেমে পিসির বাড়িতে পৌঁছলাম তখন বিকেল 4টের মতো বাজে। আমরা গিয়ে দেখলাম পিসে মশাই আর আরেকটা লোক ওই ফাঁকা জমিটাতে লাইট লাগাচ্ছে পিকনিকের জন্য। এরপর আমি পৌঁছে পিসে মশাইয়ের হাতে হাতে একটু কাজ করলাম আর সবকিছুর আয়োজন করা শুরু করে দিলাম। বলে রাখি,
31 তারিখ রাতে পিকনিক করে 2 তারিখ সকালে আমাদের দীঘা যাওয়ার প্ল্যান হয়েছিল। তো যাই হোক, সন্ধে হতেই দেখলাম ওই এলাকার দুটো বাচ্চা মেয়ে আর পিসির বাড়ির পাশেই থাকেন একজন বয়স্ক কাকিমা, উনি এলেন আমাদের পিসির বাড়িতে। এটা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছিল, কারণ আমার পিসি আর পিসে মশাই বাচ্চা কাচ্চাদের একটু বেশি ভালোবাসত, তাই তাদেরকেও বলেছিল যে তোরা আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করিস। আমার বয়স এখন 24 বছর আর আমার বোনের বয়স 17+। আমার বোন ওই বাচ্চা দুটোকে নিয়ে বেশ খেলছিল। আমি, আমার মা আর পিসি আমরা বসে সবজি কাটছিলাম। বাবা আর পিসে মশাই রঙিন জল নিয়ে একটু দূরে আমাদের থেকে আলাদা বসেছিল। সন্ধে 7টা নাগাদ পিসে মশাই স্কুটির চাবিটা আমার হাতে দিয়ে বলল যে বিজয়, করিমের দোকানে যা, ওকে টাকা দেওয়া আছে, আর ওখানে গিয়ে তুই মাংসটা নিয়ে চলে আয়, আর ফেরার সময় আমার জন্য 1 প্যাকেট বিড়ি নিয়ে আসিস। বলে রাখি, করিম হলো পিসির বাড়ির ওই এলাকার একজন মাংস বিক্রেতা। যেহেতু আমি পিসির বাড়িতে বহুবার গিয়েছি, তাই পথঘাট আমি খুব ভালোভাবেই চিনতাম। তো যাই হোক, আমায় বেরোতে দেখে আমার বোনও বলল যে দাদা চল, আমিও যাই তোর সাথে, একটু ঘুরে আসি। ঘড়ির কাঁটায় তখন সন্ধে 7টার মতন বাজে। এরপর আমি আর বোন বের হলাম মাংস আনতে। এত অবধি সব কিছু ঠিকঠাক ছিল। মাংস নিয়ে আমরা ভাই বোন একটু ফুচকা খেয়ে 8টার মধ্যে পিসির বাড়িতে চলে এলাম। আমরা এসে দেখলাম মহিলারা সবাই কাজে ব্যস্ত। একদিকে ওই কাকিমাটি যিনি এসেছিলেন তিনি ভাত রান্না করছেন, আর আমার পিসি আর আমার মা তারা আরেকদিকে সবজি ধুচ্ছে। আমাদের দেখে পিসি আমার বোনকে বলল যে সোমা, মাংসটা একটু ধুয়ে দে মনা যা। আমি পিসে মশাইকে গাড়ির চাবিটা দিয়ে ওই ফাঁকা জমি থেকে বের হয়ে, মানে যেখানে পিকনিক হচ্ছিল ওখান থেকে বের হয়ে সবার থেকে একটু আড়াল হলাম একটা সিগারেট খাবো বলে। আমি সিগারেটটা মুখে দিয়ে ধরালাম, আর ঠিক কিছুক্ষণের মধ্যেই আমি শুনতে পেলাম আমার মা আর পিসির চিৎকারের আওয়াজ। আমি তাড়াহুড়ো করে গিয়ে দেখলাম আমার বোন মাংস ধুয়ে আনার সময় হোঁচট খেয়ে মাটিতে পড়ে হাতে এবং পায়ে ভীষণভাবে ব্যথা পেয়েছে। এরপর সবাই ওকে ধরাধরি করে হাতে পায়ে জল দেয় আর মলম লাগিয়ে দেয় যেই জায়গাগুলোতে ওর ছুলে গিয়েছিল, ওই জায়গাগুলোতে। আমি বোনকে দেখে হাসছিলাম আর বলছিলাম একটা কাজও তোর দ্বারা হয় না। এই বলে মাংসগুলো কুড়িয়ে নিয়ে পরে সেটাকে আমি আবার ভালো করে ধুয়ে নিয়ে আসি। এরপর আমাদের পিকনিকটা বেশ ভালোভাবেই শেষ হয়। রাত প্রায় 1টা নাগাদ আমরা যে যার মতো শুয়ে পড়ি। শুতে যাবার সময় আমার বোন বলে ওর নাকি জ্বর জ্বর লাগছে। আমি বললাম এখানে খুব ঠান্ডা, তাই হয়তো তোর এরকমটা মনে হচ্ছে, কিছুই হবে না, তুই ঘুমা। এরপর আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। সকালে সবার ঘুম ভাঙতে আমিও উঠে পড়লাম। বোনকে ডাকতেই দেখলাম আমার বোন কোনো কথা বলছে না। আমি ওর গায়ে হাত দিতেই দেখলাম ওর গা আগুনের মতো গরম। আমি বুঝলাম ওর ভীষণ জ্বর এসেছে। আমি সাথে সাথে আমার বাবাকে আর আমার মাকে ডাকি। সবাই এসে দেখে আমার বোন জ্বরে একেবারে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। আমার পিসি ওকে ওষুধ খাইয়ে ওর মাথায় জলপট্টি দেয় যাতে ওর জ্বরটা একটু কমে, কিন্তু ওর জ্বর কিছুতেই কমছিল না। সেদিন ওকে জ্বরের ওষুধ দিয়েছিলাম, কিন্তু ওর জ্বর কিছুতেই কমেনি। সেদিন রাতে শুরু হলো আরেক সমস্যা। বোনের হঠাৎ করে ভীষণ কাঁপুনি শুরু হলো। আমরা ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম ওকে দেখে। আমার হাতটা আমার বোন এত শক্ত করে ধরেছিল, পরে যখন হাতটা আমি ছাড়ালাম দেখলাম 5 আঙ্গুলের দাগ হয়ে গিয়েছে আমার হাতে। তো যাই হোক, আমরা কেউই আর দেরি না করে বোনকে ভোরবেলার দিকে একটা হসপিটালে নিয়ে যাই। সেখান থেকে বোনকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, আর কিছুক্ষণের মধ্যেই বোনের জ্বরটা একেবারে কমে যায়। আমার বাবা বোনকে বলে যে তুই বাড়ি যেতে পারবি তো, তাহলে চল আমরা তোকে নিয়ে এখনই বাড়ির দিকে রওনা দেব। বোন বলে যে হ্যাঁ, আমি যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। এরপর আমরা সবাই বাড়িতে চলে আসি। দীঘা যাওয়াটা আমাদের ক্যান্সেল করতে হয় ওই সময়, যেহেতু বোন অসুস্থ ছিল, তাই বাবা মা সবাই ভীষণ ঘাবড়ে গিয়েছিল।
তো যাই হোক, আমার বোন বাড়িতে ফেরার সময় আমায় জানায় সেদিন যখন বোন হোঁচট খেয়ে পড়ে গিয়েছিল মাংস ধুয়ে আনার সময়, সেদিন নাকি বোন কোথাও হোঁচট খায়নি। ও অনুভব করেছিল কেউ একটা ওকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল, আর ও মাটিতে পড়ে যেতেই কেউ একটা ওর পা চেপে ধরেছিল। আর সেই সময় সবাই যখন দৌড়ে ওর কাছে যায় তখনই নাকি সব কিছু নর্মাল হয়ে যায়। আমার বোন এই কথাটা কাউকে জানায়নি, কারণ ও ভেবেছিল ওর কথায় কেউ বিশ্বাস করবে না তাই। তো যাই হোক, আমি এই কথা শুনে আমার মাকে জানাই। সেদিন বাড়ি ফেরার পর রাতে আবারও বোনের জ্বর এসেছিল। এরপর পরের দিন আমার মা মাজার থেকে একটু জল পোড়া নিয়ে এসে বোনকে খাওয়াতে আমার বোন সুস্থ হয়। মাজার থেকে জানিয়েছিল বোনের বাজে হাওয়া লেগেছে, তাই ওর জ্বর আসছে ঘন ঘন, কিন্তু ভয়ের কিছু নেই। ওকে জল পোড়া খাইয়ে ওকে একবার মাজার থেকে ঝাড়িয়ে নিয়ে গেলেই ও ঠিক হয়ে যাবে, এই কথা মাজার থেকে জানানো হয়। জানি না দাদা, ভূত প্রেত বলে সত্যি কিছু হয় কিনা, তবে আমার বোনের রাশি খুব ভারী বলে হয়তো ওর কোনো ক্ষতি হয়নি। এই ছিল দাদা আমার ঘটনা। তুমি ভালো থেকো। এই ছিল প্রথম ঘটনা। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি লিখেছেন মনোহর পাল। তিনি যেভাবে ঘটনাটি লিখে আমাকে পাঠিয়েছেন ঠিক সেইভাবেই পড়ে আমি শোনাচ্ছি। তিনি লিখেছেন, নমস্কার দাদা, আমার নাম মনোহর পাল। আমি আপনার ভূত এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের একজন সাবস্ক্রাইবার। আপনার সব ঘটনাগুলি আমি শুনি। আজকে আমি আপনাকে আমার জীবনে দেখা একটা সত্যি ভৌতিক ঘটনা বলবো। ঘটনাটা আজ থেকে 2 বছর আগের। আমার বাড়ি বনগাঁয়। আমার পরিবারে কেউ নেই। মা বাবা অনেক আগে মারা গিয়েছেন। একটা প্রাইভেট কোম্পানিতে আগে আমি চাকরি করতাম, কিন্তু করোনার পর আমার চাকরিটা চলে যায়। আমি একাই থাকি। আমি বিয়ে করিনি দাদা, কোনো রকম চলছিল। যা টাকা জমিয়েছিলাম সেগুলো দিয়ে 2020, 2021 সালটা আমি কাটিয়েছি। কিন্তু তারপর আস্তে আস্তে টাকা শেষের দিকে। কি আর করব, কিছু বুঝতে পারছিলাম না। এদিকে অন্য কোনো চাকরিও পাচ্ছিলাম না। 2022 সালে অনেক কষ্টে শিয়ালদাহ কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকানে কাজ পাই। আমার বাড়ি শিয়ালদহ থেকে অনেক দূরে। এই কারণে আমি বেলগড়িয়ায় একটা ঘর ভাড়া নিয়ে ফেলি। বেলগড়িয়া থেকে শিয়ালদহ খুব বেশি দূরে নয়, আর খুব কম দামে একটা বাড়ি ভাড়া পেয়ে গিয়েছিলাম, তাই বাড়িটা ভাড়া নিয়েছিলাম। বাড়িটা 3 তলা, বেলগড়িয়া স্টেশনের সামনেই ছিল। আমার জায়গার নাম বলতে কোনো অসুবিধা নেই, তাই আমি বলছি। উমার স্বপ্ন নামে একটা বিয়ে বাড়ির পাশে একটা গলির ভেতরে ছিল বাড়িটা। বাড়ির মালিক একজন বয়স্ক মহিলা। তিনি ওই বাড়িতে থাকতেন না। তার অনেকগুলো বাড়ি রয়েছে। তিনি অন্য বাড়িতে থাকতেন। আমি 3 তলায় থাকতাম। আমার ঘরটা 3 তলার ছাদের মধ্যেই ছিল। শীতকাল ছিল, তাই কোনো অসুবিধে হয়নি। ওই বাড়ির দোতলায় একটা পরিবার থাকতো, আর 1 তলাটা খালি পড়েছিল, মানে 1 তলায় কেউই থাকতো না। এই ঘটনাটা দোতলার ওই পরিবারকে কেন্দ্র করে। এবার আসল ঘটনায় আসি। দোতলায় একজন বয়স্ক লোক, তার স্ত্রী আর তার মেয়ে থাকত। লোকটার নাম শম্ভু চৌধুরী। ইলেকট্রিকের কাজ করে লোকের বাড়ি বাড়ি গিয়ে সেই লোকটা নিজের সংসার চালাতো। ওনার বউয়ের নাম আশা চৌধুরী আর মেয়ের নাম শর্মিষ্ঠা চৌধুরী। ঘটনাটা মূলত আশা বৌদিকে নিয়ে। আমি একদিন রাতে বাড়িতে শুয়ে আছি। হঠাৎই ছাদের মধ্যে অনেক জোরে জোরে দৌড়ানোর শব্দ পাই। আমি দরজা খুলে দেখি আশা বৌদি ছাদের মধ্যে চুল ছেড়ে দৌড়ে বেড়াচ্ছে। আমার অবাক লাগে বিষয়টা। তখন শীতকাল ছিল। এত রাতে ওনার পরনে কোনো সোয়েটারও ছিল না। উনি এত রাতে একা একা হাসছে আর পুরো ছাদে দৌড়াচ্ছে কেন? আমি ওনাকে অনেক ডাকি। ওনাকে আমি বলি যে এত রাতে আপনি এসব কি করছেন? আপনি কি পাগল হলেন নাকি? ততক্ষণে
ওনার স্বামী আর ওনার মেয়ে দৌড়ে ছাদে চলে আসে। দেখলাম ওনাকে কোনো রকমে টানতে টানতে জোর করে ঘরে নিয়ে গেল। আমিও শুতে চলে গেলাম। আমি সারাদিন বাড়িতে থাকতাম না, সকাল 7টায় কাজে চলে যেতাম আর ফিরতাম অনেক রাতে। তাই এই পরিবারের বিষয় আমি খুব একটা বেশি জানতাম না। কিছুদিন পর আমি ওনার স্বামীকে জিজ্ঞাসা করি সেই রাতের ব্যাপারে। আমি তাকে জিজ্ঞাসা করি যে, আচ্ছা দাদা, আশা বৌদির কি হয়েছিল সেদিনকার রাতে? তখন ওনার স্বামী আমাকে বলেন যে তার স্ত্রীর শরীরে একটা জিন আছে। অনেক বছর ধরেই আশা বৌদির শরীরে ওই জিনটা রয়েছে। প্রথমে অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক সাইকিয়াট্রিস্ট দেখিয়েছেন, কোনো লাভ হয়নি। পরে মধ্যমগ্রামে একটা তান্ত্রিকের কাছে গিয়ে জানতে পারেন যে তার বউয়ের শরীরে একটা পুরুষ জিন আছে। জিনটা ওনার রক্তের সাথে মিশে গিয়েছে, তাই এখন আর কিছুই করা যাবে না। এইভাবেই থাকতে হবে। ওই জিন ওনার বউকে হয় মেরে ফেলবে, আর না হয় পাগল বানিয়ে ছেড়ে দেবে। একথা শুনে আমার ভীষণ খারাপ লাগে। প্রতিদিন রাতে ওনাদের ঘর থেকে বাসনপত্র সব পড়ে যাওয়ার আওয়াজ আসতো। কিছুদিন পর আবার একদিন আশা বৌদি ওই রকম মাঝরাতে ছাদের মধ্যে উঠে পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করতে লাগলো। ওনার চোখগুলো রক্তের মতো লাল হয়ে থাকতো যখন উনি এরকম পাগলামো করতেন। ওই সময় ওনার গলার স্বর পরিবর্তন হয়ে একটা পুরুষের কণ্ঠস্বর হয়ে যেত। অনেকবার উনি আত্মহত্যা করারও চেষ্টা করেছেন, কিন্তু উনি বারবার বেঁচে গিয়েছেন ওনার স্বামী আর ওনার মেয়ের জন্য। ওনার মেয়ে শর্মিষ্ঠা সারাদিন ওনার সাথেই থাকত। তারপর কিছুদিন পর আমি ওই বাড়িটা ছেড়ে দেই দাদা। অনেক বছর পর দমদম স্টেশনে কিছুদিন আগে শম্ভুদাকে দেখতে পাই। আমি ওনাকে ডেকে জিজ্ঞাসা করি যে আপনার বউ এখন কেমন আছেন। উনি বলেন যে ওনার বউ বেশ কিছু মাস আগে মাঝরাতে ঘর থেকে বেরিয়ে কোথায় যেন একটা চলে গিয়েছে, আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। এই ছিল দাদা পুরো ঘটনাটা। ঘটনাটা দাদা একদম সত্য ঘটনা। তুমি যদি ঘটনাটি ভালো লাগে তোমার, তুমি তাহলে পড়ে শুনিও। ধন্যবাদ মনোহর বাবু এত সুন্দর করে ঘটনাটি লিখে পাঠানোর জন্য আমাকে। আমি জানি না আপনি আমার থেকে বয়স ছোট না বড়, আশা করছি আপনি আমার থেকে বয়সে বড়ই হবেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দর করে ঘটনাটি লিখে আমাকে পাঠিয়েছেন। আমি আশা করব আপনি আপনার কাছে যদি আরও কোনো ঘটনা থেকে থাকে সেগুলোও নিশ্চয়ই শেয়ার করবেন আমার সাথে। আর আজকের এপিসোড কেমন লাগলো কার, সেটা আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট এপিসোডে। আজকের মতো শুভরাত্রি।